প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সম্পদ বেড়েছে ৮ গুণ, নিজ নামে জমি কিনেছেন ২৪২ শতক। শিবগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যেকটা মানুষ চায় যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলো অভাব তো তাকে পূরণ করতে হবে। মন্ত্রী সালম আসবে এখানে, তার জন্য রাস্তাটা তৈরি করছে, এই জায়গা থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং আগে পরে কেন জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান আমি চলবেই। আমি আর ওই কোম্পানির মধ্যে নাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা সেনানিবাসে দরবার। আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ আর পেশাগত উৎকর্ষ অর্জনের আহ্বান রাষ্ট্রপতির। দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য, নৈতিকতা এবং দায়িত্ববোধও অপরিহার্য। আমি আশা করব আপনারা এই দায়িত্ববোধে অটল থাকবেন। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে হল প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। সর্বোচ্চ ধর্মীয় নেতার স্মরণে চলছে মাতম আহাজারি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বগুড়ার শিবগঞ্জের জন্য বরাদ্দ এবং প্রতিমন্ত্রী শাহে আলমের নামে ২৪২ শতক জমি ক্রয় ঘিরে বিতর্কের উৎস কি? অভিযোগ, ক্ষমতা পাবার পর নিজ নামে জমি কিনেছেন। ৩টি ইউনিয়নের নামকরণের ক্ষেত্রেও করেছেন স্বজনপ্রীতি। আর এই বিষয়গুলো নিয়ে সরেজমিন অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। প্রতিমন্ত্রীর সঙ্গেই খোলাখুলি কথা বলেছেন। তার দাবি, এই বিষয়গুলো রাজনৈতিক ষড়যন্ত্র। অস্বীকার করেছেন সব অভিযোগ। সহকর্মী ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে বিস্তারিত দেখুন। বগুড়ার নতুন উপজেলা মোকামতলা। এখানকার লস্করপুর কাশীপুর মৌজার ২৪২ শতকের এই জমির মালিক কে? মীর সালাম জমি কিনছে। এখানে অনেক যে লোকজন নিয়ে উনি আসছিল, এখানে উপজেলা হওয়ার কথা। কালকেও শুনলাম যে আরও কিনবি, শহরের জন্য কিনবি, বা ওই সামনে যদি পায় মীর সালাম কিনবি। বর্তমানে এই জমির বাজার মূল্য শতক প্রতি ২.৫ লাখ টাকা। স্থানীয় মঞ্জুর রায়হান রোজের কাছ থেকে এই জমি কেনা হয় ৬ কোটি টাকায়। এপ্রিলের শেষ দিকে জমিটি কেনা হয়েছে মীর শাহে আলমের নামে, যখন তিনি প্রতিমন্ত্রী। বিএসটি মানুষ মারা যায়, তা যাওয়ার পরে এখন তার বেটা থাকে, তো কয়েক বছর খালি হয়। এবারে আরে হঠাৎ করে শুনি যে বিক্রি হয়ে গেছে। বলে লেছে কি, হ্যাঁ, মীর শাহ আলম বলে লেছে ৭.৫ বিঘা, আর ওইদিকে ২.৫ বিঘার মতন রাস্তা সহ, রাস্তা মেন রাস্তা পর্যন্ত ওইদিকে রাস্তার জন্য এই মোটা ২.৫ বিঘা কেনা, তাতে ওই মোটামুটি ১০ বিঘার মতন সম্পত্তি। বগুড়ার শিবগঞ্জে একটি হেলিপ্যাড বানানো হয়েছে, যার খরচ ১,৯০ লাখ টাকা। জেলা পরিষদের অনুকূলে বিশেষ বরাদ্দে হচ্ছে এই হেলিপ্যাড। ৪ জুন এ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। হেলিকপ্টার নামবি, সেজন্য করেছে। হেলিকপ্টারে কে আসবে? এখন কে মন্ত্রী আসবে? মন্ত্রী সালম আসবে এখানে, তার জন্য রাস্তাটা তৈরি করছে, এই জায়গা থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহির মাজার। নারী মুসল্লিদের বিশ্রামের জন্য সেখানে শেড নির্মাণ করতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী ও মাজার কমিটির উপদেষ্টা মীর শাহে আলম। এজন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ করান ৭৪ লাখ টাকা। অথচ সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় যে কোনো ধরনের স্থানীয় অবকাঠামো নির্মাণে প্রত্নতত্ত্বের আপত্তি, আর বিষয়টি গণমাধ্যমে চলে আসায় এখন সে কাজ বন্ধ। পাগলা পাগলের থাকার জায়গা হয়তো, আর অন্য লোকজন আবাসিক লোকজন তো আসে জায়গার পায় না, হুট করিয়া তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয় কাজ হবে এটা জানেন, কিন্তু এটা ডিজাইনটা সম্পর্কে হয়তো কারো এটা জেলা পরিষদ ডিজাইনটা তাদের কাছে ডিজাইনটা আছে, এবং ঠিকাদার যে কাজ করতেছে তারাই হয়তো জানে।
প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা শিবগঞ্জে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদ, অডিটোরিয়াম, নারী পুরুষের জন্য আলাদা ক্রীড়া একাডেমি। যেসব রাস্তা এতদিন ছিল আধা কাঁচা, সেগুলোর ইটের সোলিংয়ের কাজে বরাদ্দ দেওয়া হয়েছে 3 কোটি টাকা। যদিও এলাকার মানুষ চান পাকা রাস্তা। গাড়ি লাইন যাবে পাকা ভালো হয়, ঢালাই দেওয়াটা উত্তম। হয়তো ব্লকে একটা উল্টে গেল, গাড়ি ঘোড়া যাতায়াত করতে আরো অসুবিধা বেশি হয়। বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি 74 কোটি টাকার প্রকল্প শুধু প্রতিমন্ত্রীর উপজেলা শিবগঞ্জে গেছে বলে অভিযোগ। আরও বলা হয়, ঘুরে ফিরে ঠিকাদারির কাজ পেয়েছে তার ছেলে সহ নিকটজনেরাই। কাজ করতেছে, অনেকেই করতেছে, এবং সবাইকে যে জোর জুলুম করে সেই রকম না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাদের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমি নিজেও ঠিকাদার। আজ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত লাইসেন্সে কোনো কাজ করতে, আমরা কিনে কাজ করতেছি। হয়তো কেউ কাজ পেলো, যদি আমরা বলে কয়ে যদি দেয়াইতে দিল, না দিলে নাই। যদিও এলাকার মানুষ বলছেন এ বরাদ্দ পর্যাপ্ত নয়, তাদের আরও দরকার। কারণ 17 বছর এ এলাকা ছিল ন্যূনতম উন্নয়ন বঞ্চিত। আমাকে এটা উদ্যোগ নিয়েছে যারা উন্নয়ন করলো, আগে তো কিছুই হয়নি। ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেকটা মানুষ চায়, যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলি অভাব তো তাকে পূরণ করতে হবে। বরাদ্দটা এখানে প্রপার ইউজ করা হয়, এটা আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। কিন্তু যদি জনস্বার্থে ব্যবহার না হয় বা এটা কুক্ষিগত হয়ে যায় দলীয়ভাবে, তাহলে এটা। উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে প্রশ্ন, লটারি পদ্ধতি হওয়ার পরও কাজগুলো কেন ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠানই পেয়েছে? ওনার ছেলের যে নামে যে লাইসেন্সটা রয়ে গেছিল, অনেকেই তার রাজনৈতিক কর্মীরা ব্যবহার করতেছে। ওনার হয়তো মানা করা উচিত ছিল, আগে থেকে মানা করা উচিত ছিল, উনি হয়তো বুঝতে পারে নাই। আগে হয়তো সে আমার গাবতলী বা আমার সিরাজগঞ্জ বা শেরপুরের লোক আসা করতো, এখন এরা চায় আমরাই করব। এই একটা থাকে, এখানে মন্ত্রীর কোনো সে থাকে না। মন্ত্রী হয়তো রিকোয়েস্ট করে যে কাজটা পাইছে সে মির্জা কনস্ট্রাকশন সিরাজগঞ্জ, হয়তো এই ভদ্রলোক বলতে যে আপনার নামেই হোক, আপনার ইতেই হোক, কাজটা আমি করি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, উন্নয়ন কাজ বন্টনে প্রতিমন্ত্রীর কোনো প্রভাব নেই। প্রভাব বলতে তো আপনার ওইভাবে যে সিনিয়ে নেবে বা নিজেটা, ওটা তো কোনো প্রভাব না। তদবিরটা এটা থাকতেই পারে। আমিও যখন আমার তদবির যদি বলি যে স্যার আমার এখানে ভিতরে মসজিদটা লাগবে, এই তদবির, এটা তো আর অন্য কিছু না। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শুরু 3টি নতুন ইউনিয়ন নিজ বংশ ও ছেলেদের নামে নামকরণ করা নিয়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণশুনানির আয়োজন পরিণত হয় স্বতঃস্ফূর্ত ভোটাভুটিতে। নিজেদের ইউনিয়নের নাম এখন নিজেরাই ঠিক করছেন এলাকাবাসী। নাম কি চান ইউনিয়নের? রহবল চাই। এখন যেটা দিছিল ওইটা চান নাই? না, ওটা আমি রহবল কয়া তো চাচ্ছি। ইউনিয়নের নাম কি চান? রহবল চান? রহবল সবাই রহবল চান। এছাড়া এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ নিজের নামে করার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, সেগুলোর বেশিরভাগই তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে নামকরণ করা। মীর শাহে আলম তখন আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে 2009 সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। স্থাপিতগুলো তো অনেক আগে, 11, 12 কলেজ স্কুলগুলো 3, 4 এগুলো তো অনেক আগে। আপনি বাড়ির নেম প্লেটটাই দেখেন 2005 সাল। রাস্তাঘাট রিপেয়ার হচ্ছে, স্কুল তো আছে আমাদের এখানে, আমাদের পারিবারিকভাবে এগুলো স্কুল আছে। সঠিক বেঠিক মিলিয়ে এসব অভিযোগের জবাব চাই আমরা প্রতিমন্ত্রীর কাছে। তার দাবি, এগুলো বগুড়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। যত ষড়যন্ত্র বাধায় আসুক না কেন, বগুড়ার ঘাটতি পূরণের যে এটুকু উন্নয়ন করবার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন, তদবির করার প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার বলার প্রয়োজন, আমি সহ বগুড়ার 7 MP সবসময় বলতে থাকবো ইনশাল্লাহ। লাস্ট 3-4 মাসে কি আপনার নামে কোনো জমি কেনা হয়েছে মোকামতলায় 242 শতক রোজ নামে কারো কাছ থেকে? আমার নামে ঠিক না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে। আমার ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবং আগে পরে কেন, জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবেই। কারণ আমার লিমিটেড কোম্পানি তো, আমি আর ওই কোম্পানির মধ্যে নাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। অথচ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় মীর শাহে আলমের নিজের স্থাবর সম্পদ ছিল মাত্র 31.13% জমি। তার স্ত্রীর নামে 26% আর নির্ভরশীল 2 ছেলে মেয়ের কোনো জমিই ছিল না। প্রতিমন্ত্রী হওয়ার পর গেল 3 মাসে স্থাবর সম্পদ বেড়েছে 8 গুণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ।
বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ভালোই শুরু করেছিল কানাডা, বল দখলে রেখে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। আর এর মাঝে ২০ মিনিটে মরক্কোর পক্ষে এই আসরের সর্বোচ্চ গোলদাতা এবং বায়ার্ন মিউনিখের নতুন খেলোয়াড় ইসমাইল সাইবারি পেশির ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। কিন্তু প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। হাফ টাইমের পরে খোলস ছেড়ে বেরিয়ে আসে মরক্কো। আশরাফ হাকিমের অ্যাসিস্টে ৫০ মিনিটে ডেডলক ভাঙেন জেদিন উনাহি। ৮২ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। আর অডিট টাইমের শেষ দিকে গোল করে বিজয় নিশ্চিত করেন রাহিমি। বাস পার্ক কৌশলও বাঁচাতে পারল না প্যারাগুয়েকে। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শটে ১-০ জয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। চলমান বিশ্বকাপে মেসির সমান ৭ গোল করে এখন যৌথ সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। রাউন্ড অফ 16-এর আগে ৪ ম্যাচে ফ্রান্স করেছিল ১৩ গোল, উল্টো দিকে মাত্র ৩ গোল করেছিল প্যারাগুয়ে। তার উপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আক্রমণ করতে গিয়ে ৪ গোল খাওয়ার তরতাজা স্মৃতি। তাই তো ফ্রান্সের ফ্যান্টাস্টিক ফোর আক্রমণ ভাগ থেকে বাঁচতে বাস পার্ক করে বসে পড়ে প্যারাগুয়ে। ১১ জন ফুটবলার মিলে ডিফেন্স করে গোল না খাবার গেম প্ল্যান নিয়ে মাঠে নামে দেশটি। এমন পরিস্থিতিতে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স, কিন্তু এই মানব দেয়াল ভাঙা যাচ্ছিল না কিছুতেই। প্রথমার্ধে ফ্রান্সের ৩০২টির বিপরীতে মাত্র ৭৬টি পাস দিয়েছিল প্যারাগুয়ে। ম্যারমেরে এই ম্যাচে কিছুটা উত্তাপ আসে, তবে সেটা খেলার কারণে নয়। ম্যাচের ৩৫ মিনিটে প্যারাগুয়ের আন্দ্রেস কুবাসের ট্যাকেলে এমবাপ্পে মাটিতে পড়ে গেলে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। প্যারাগুয়ের রক্ষণে চিট ধরাতে ফ্রান্সের কোচ খেলোয়াড় বদল করেন। ৬১ মিনিটে বার্কোলার পরিবর্তে দ্রুত গতির দেজিরি দুয়েকে মাঠে নামান দেশমস। কৌশলটা কাজে লাগে। ৬৫ মিনিটে দুয়ে প্যারাগুয়ের ৪ ফুটবলারকে গতিতে পরাস্ত করে ঢুকে পড়েন ডি বক্সে। তাকে আটকাতে ফাউল করে প্যারাগুয়ে, কিন্তু শুরুতে ফাউল দেননি রেফারি। কিন্তু ভিআরের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করলে পেনাল্টি পায় ফ্রান্স। সুযোগটা কাজে লাগান কিলিয়ান এমবাপ্পে স্পট কিক থেকে গোল আদায় করে নিশ্চিত করেন ফ্রান্সের জয়। এই ম্যাচে গোল করে মেসির সমান ৭ গোল নিয়ে যৌথভাবে এবারের বিশ্বকাপের টপ স্কোরার এখন এমবাপ্পে। শুধু তাই নয়, মেসির মতোই টানা ২ বিশ্বকাপে ৭ বা তার অধিক গোল করার রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই ফরাসি মেগাস্টার। এছাড়াও বিশ্বকাপে নিজের ১৯তম ম্যাচে ১৯ গোল করার কীর্তিও গড়েছেন এমবাপ্পে। ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের এমন নেতিবাচক ফুটবল বিরক্তির কারণ হয়েছে ফুটবল ভক্তদের। পুরো ম্যাচে ১৩টি ফাউল করা দলটির অ্যাপ্রোচে বিরক্ত ফ্রান্সের ফরওয়ার্ড ব্রাডি বার্কোলা। আমি এর আগে কখনো এমন ম্যাচ খেলিনি। পেছন থেকে এত ধাক্কাধাক্কির ম্যাচ। আমি যে আঘাতগুলো পেয়েছিলাম সেগুলোর পাল্টা জবাবও দিতে পারছিলাম না, কারণ তা করলে ওদেরই ফাঁদে পা দেয়া হতো। তবে এই অভিজ্ঞতারও প্রয়োজন ছিল। আমরা জিতেছি, এটাই বড় কথা। তবে কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে মেগাস্টারদের মহারণ। গত বিশ্বকাপের ২ সেমিফাইনালিস্ট এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, ঠিক যেন গত বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। শেষ ৮ নিশ্চিতের মিশনে আজ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। জয় দিয়ে ভাইকিংদের বিপক্ষে অতীত ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। ইনজুরির কারণে খেলা হবে না পাকেতার, তবে অ্যাভেলেবল থাকছেন রাফিনিয়া। এই ম্যাচের শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। বিপরীতে আর্লিং হালান্ডে চড়ে জয়ের স্বপ্ন নরওয়ের। বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে দুই দল। শেষ ৮-এ টিকিট পেতে একটা জুজু কাটাতে হবে ব্রাজিলকে, আর সেটি বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান প্রতিপক্ষের জুজু। সবশেষ ৫ বিশ্বকাপের নকআউট থেকে সেলেসাওদের বিদায় নিশ্চিত হয়েছে কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে। প্রতিপক্ষ নরওয়ে বলেই বাড়তি চাপ ব্রাজিল শিবিরে। নিজেদের ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষেই কোনো জয় নেই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি ৪ দেখায় ২টি করে জয় ও ড্রয়ে অপরাজিত দেশটি। ইতিহাস ও পরিসংখ্যান যখন পুরোপুরি বিপক্ষে কথা বলছে, তখন লাতিন জায়ান্টদের বাড়তি দুশ্চিন্তা ইনজুরি। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন রাফিনিয়া, মিলবে না লুকাস পাকেতার সার্ভিস। বিকল্প হিসেবে মার্তিনেল্লি ও রায়ানেই আস্থা কোচ কার্লো আনচেলত্তির। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। নরওয়ে বধে সেলেসাওদের মূল ভরসা হবেন ভিনিসিয়াস জুনিয়র। আসরে এখন পর্যন্ত ৪ গোল ভিনির।
সব মিলে গতিময় উইং ও 1-to-1 ড্রিবলিং স্কিলে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙাই হবে ব্রাজিলের পরিকল্পনা। আমাদের গেম প্ল্যান বা কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতিপক্ষের শক্তির কথাটাও মাথায় রাখতে হবে, কারণ প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা সবসময় বিবেচনায় রাখতে হয়। তবে মূল লক্ষ্য থাকবে ম্যাচে আমরা ঠিক কী ধরনের আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই তার উপর। রাফিনিয়া খুব ভালো উন্নতি করেছে, সে এখনো শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকবে এবং দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামার সুযোগ থাকতে পারে। পরিসংখ্যান নিজেদের পক্ষে কথা বললেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সতর্ক ভূমিকায় নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও বড় পরাজয় জুটেছে ফ্রান্সের বিপক্ষে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টকে হারিয়ে মিলাচ্ছে 16-এর টিকিট। যে যাত্রার কাণ্ডারি 5 গোল করে গোল্ডেন বুটের রেসে থাকা আর্লিং হল্যান্ড। তবে উড়ন্ত ছন্দে থাকা ভিনিসিয়াসকে বোতলবন্দি করে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায় নরওয়ে। আমি এখনো বলবো যে ব্রাজিলই ফেভারিট, তবে আমি এটাও বলেছি যে তারা একদম আকাশচুম্বী বা অনেক ফেভারিট তেমনটা কিন্তু আমার মনে হয় না, যেটা হয়তো তারা কয়েক বছর আগে বা 2-3-4 বছর আগে ছিল। এখন আমাদের কথা যদি বলি, আমরাও কিন্তু দীর্ঘ সময় ধরে খুব চমৎকার একটা ফর্মে আছি। আমাদের নিজেদের ওপর দারুণ আত্মবিশ্বাস আছে। হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের মিডফিল্ডকে আরো দুর্বল করার পরিকল্পনা নরওয়ের। পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্যবধান করতে চায় ইউরোপ প্রতিনিধিরা। নরওয়ের বিপক্ষে যেমন কখনোই জিততে না পারার একটা পরিসংখ্যান আছে ব্রাজিলের, তেমনি 2006 বিশ্বকাপের পর থেকে প্রতিটি আসরের নকআউট পর্বে সেলেসাওদের বিদায় নিতে হয়েছে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলে। তবে এর আগের আসরগুলোতে তাদের ডাগআউটে কখনোই কোনো ইউরোপিয়ান কোচ ছিল না। এবার আছেন কার্লো আনচেলত্তি। তাকে দিয়েই সেই ইতিহাস পাল্টাতে চাইবে সেলেসাওরা। বিপরীতে চাপ মুক্ত হয়ে ব্রাজিলকে হারানোর লক্ষ্য নরওয়ের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জানান, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হচ্ছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। ভবিষ্যতেও পিজিআর সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখতে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান তিনি জানান। পিজিআর আজ একটি সুশৃঙ্খল, পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। একটি পেশাদার বাহিনীর জন্য যেমন আধুনিক অস্ত্র ও প্রযুক্তি আবশ্যক, তেমনি দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য, নৈতিকতা এবং দায়িত্ববোধও অপরিহার্য। আমি আশা করব আপনারা এই দায়িত্ববোধে অটল থাকবেন। নোয়াখালীতে চলছে অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি আর প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতেই এসব আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হচ্ছে। যদিও পুলিশ বলছে অভিযান চলছে নিয়মিত। গত 9 জুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক নামে এই যুবককে এভাবেই দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। শুধু এই ঘটনায় নয়, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এমন ঘটনা এখন জেলাবাসীর কাছে নতুন আতঙ্ক। আর মারধর করি, সিনজিত করি, লইজার আরে দিয়ে আই উঠতাম চাই না, দেখা আর গুলি করি। এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি এবং প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রের যোগান, বেচাকেনা এবং ব্যবহারে উৎসাহ দিচ্ছে প্রভাবশালী কিছু ব্যক্তি। তাদের আশ্রয় প্রশ্রয়ে গড়ে উঠছে অস্ত্রনির্ভর কিশোর গ্যাং। উঠতি বয়সী কিশোরদের একটি অংশ সহজেই জড়িয়ে পড়ছে সহিংসতার এই সংস্কৃতিতে। এতে নিরাপত্তাহীনতায় জনমনে বাড়ছে উদ্বেগ। এলাকার মধ্যে অস্ত্র পাওয়া গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে। অবৈধ অস্ত্র এগুলা দিয়ে
ছিনতাইকারী করতে আছে, খুন করতে আছে। এলাকাতে অস্ত্র বাড়ে গেছে, আমরা দোকানদাররা বা সাধারণ মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। গত এক মাসেই জেলার বিভিন্ন এলাকায় ঘটেছে একাধিক গুলির ঘটনা, এতে আহত হয়েছে কয়েকজন। বিভিন্ন অভিযানে দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। তবে স্থানীয়দের দাবি, মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় থামছে না অবৈধ অস্ত্রের বিস্তার। তো সন্ত্রাসী তো অনেক বড় হাত আছে, অনেক বড় গ্যাং হেগো, এটা কিশোর গ্যাং, এদের পিছনে অনেক প্রভাবশালী লোক ছিল, অনেক বড় ভাই আছে। পুলিশে একটা প্রকৃত আসামি ধরতে পারতেছে না, উল্টা আসামিরা আমাদের ধমকি দিতেছে। এই ছেলেগুলির যারা অবৈধ অস্ত্র বহন করার জন্য সাহস, উৎসাহ অথবা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, তাদেরকে লালন পালন করতেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। পুলিশ বলছে, অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত করতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসে বেশ কয়েকটি গোলাগুলি ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনায় মামলা হয়েছে, সংশ্লিষ্ট থানাগুলিতে মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং কয়েকটি ঘটনায় আসামি আটকও হয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত হয় খামেনি ও নিহত অন্যান্য সদস্যদের জানাজা। এতে ইমামতি করেন আয়াতুল্লাহ সুবহানি। জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। ভোর থেকেই খামেনিকে শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মুসাল্লায় জড়ো হন ইরানিরা। সকাল 7টা নাগাদ মসজিদ প্রাঙ্গণে নামানো হয় মরদেহবাহী কফিনগুলো, আর সে সময় প্রিয় নেতার স্মরণে কান্নায় ভেঙে পড়েন সবাই। জানাজায় অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষই যুক্তরাষ্ট্র আর দেশটির মিত্র ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অবশ্য বাবার জানাজায় দেখা মেলেনি সন্তান ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার 4 মাস পর শনিবার শুরু হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা। এই 7 দিনের আয়োজনে অংশ নিয়েছেন অন্তত 100 দেশের প্রতিনিধি। ধারণা, পুরো আনুষ্ঠানিকতায় প্রায় 2 কোটি মানুষ অংশ নেবে। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। আমরা এই পর্যায়ে তেহরানে যাচ্ছি, সেখানে প্রয়াত নেতা ইরানের, যিনি বললাম আয়াতুল্লাহ আলী খামেনির কথা, তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে, সরাসরি দেখব। یا شهید الله یا شهید الله در بسته میگم یا شهید الله هر کی گرفت بسم الله امان الله آقای پهلو شکسته ما سلام ما رو به مادر پهلو شکسته برسون آقای بازو شکسته ما سلام ما رو به مادر برسون امان الله یا شهید الله یا شهید الله به امان الله یا شهید الله یا شهید الله به امان الله یا شهید الله یا شهید الله یا شهید الله زن و مرد به امان الله شهید الله راست میگه آقا مهدی خاک سپاری ما آقامون رو به دستای ابوالفضل میسپاریم، ما آقامون رو به آسمون میسپاریم. بگید همه به امان الله یا شهید الله یا شهید الله یا شهید। আমরা ছিলাম ইরানের তেহরানে, সেখানে চলছে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির যে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। 7 দিন যাবত এই আনুষ্ঠানিকতা চলবে। পরের খবরে যাচ্ছি। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2954 জনে, আরও 16,592 জন আহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। 10 দিন পর এখনও উদ্ধার কাজ চলছে।
তবে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হচ্ছে ৬,৪০০-র বেশি মানুষ। জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় এখন ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। কারাকাস জানিয়েছে উদ্ধার কাজ করছে দেশটির প্রায় ৩০,০০০ কর্মী, পাশাপাশি ৩,০০০-এর বেশি বিদেশি কর্মীও এই তৎপরতায় অংশ নিয়েছে। গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা।